ঈদের সময় আপনি কি কি খাওয়া দাওয়া আপনি গরুর গুতা খাওয়া, হাটে গিয়ে হারায় আসা কোনো কিছু। এটা বোঝা গেল যে এই টেবিলের মধ্যে উনি একমাত্র টেকনিক্যাল পার্সন। আমার তো স্যার আমি হালাল সব ফুডই কনজিউম করি, বাট ডেফিনেটলি গরুর মাংস ইজ দ্য নাম্বার ওয়ান। খিচুড়ি আর গরুর মাংস। সো গরু গোশ আমাদের সবার common কমন, for all. সবার কমন। আমারও পায়েস খুব প্রিয়। এটা আসলে আপনি রোজার ঈদ বলেন, কুরবানির ঈদ বলেন, এর বিকল্প আসলে কোনো খাবার আসলে কোনো খাবার। আমার তো এখন ধরেন আব্বা আম্মা দুজনই নেই, মনে হয় এখন সুযোগ থাকলে হয়তো বা মাপ চেয়ে নিতাম। তো ওইটা ছোটবেলাও না, ওইটা ধরুন আমার বাচ্চা হওয়ার পরেও আমার মনে হয় আম্মার থেকে মাইর খেয়েছে। So, আর এই জন্য হচ্ছে আগে থেকে নফল নামাজ পড়ে মানত করে রাখি যে আল্লাহ কোনো ঝামেলা যাতে না হয়, কারণ কোনো প্রবলেম হলে সাপোর্ট পাওয়া উড বি ভেরি ডিফিকাল্ট। podcast is going on. Anika is calling me. Anika, we are live on the podcast. আমি এখনো জিলাপি খেতে পছন্দ করি, এখনো জালিপি খাই। আচ্ছা, So, এখানে সেহরিটাই আমি প্রেফার করি, বাট আমি নিজের ঘরে সেহরি খেতে পছন্দ করি। ইনশাআল্লাহ হবে না? সোনালি সোনালি সোনালি। ইনশাআল্লাহ সবাইকে ঈদ মোবারক, অ্যাডভান্স ঈদ মোবারক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। এই প্রথম সোনালির আড্ডাতে সবাইকে স্বাগতম। এটা আমাদের ঈদ স্পেশাল। ঈদের আগে আমরা সবাই মিলে বসবো, একটু গল্প করবো, আড্ডা দিব। আজকে আমাদের সাথে আছেন আমাদের রেসপেক্টেড সিইও, ম্যানেজিং ডাইরেক্টর রফিক সাহেব, যার দাড়ি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে গ্রো করছে। আমাকে আনিকা খুব কমপ্লেইন করে যে আমার দাড়ি কেন আমি রাখতেছি। সো আমি ওকে বুঝে উঠতে পারতেছি না দাড়িটা রাখার রিজন। তো আমি ওকে কালকে আপনার ভিডিও দেখে বললাম যে দেখেন আমার সিইওর যদি দাড়ি এত বড় হয়ে যায় তাহলে আমার কিছু তো রাখতে হবে। সো ওয়েলকাম টু দ্য শো রফিক সাহেব। হোপ আপনার সাথে অনেক মজার গল্প করবো আজকে আমরা। আমাদের সাথে আমাদের সিওও মঞ্জু মুর্শিদ সাহেব। মঞ্জু মুর্শিদ সাহেবের সাথে আড্ডা দিলে সবসময় মজার আড্ডাটা হয় খাওয়া রিলেটেড। তো আমরা আজকে ঈদের সময় আপনি কি কি খাওয়া দাওয়া আপনি এনজয় করেন এটা নিয়ে আমরা একটু গল্প করবো। আর অলসো উই জয়েন্ড বাই আসিফ রেজা ভাই, আমাদের সিআইও রাইট? আমি সবসময় কনফিউজ ইউর টাইটেল। না ঠিক আছে। আমরা এই আড্ডাটা শুরু করার আগে আমরা সবাই টেস্টিং করছিলাম। সো আমি বললাম টেস্টিং, উনি বললো টেস্টিং, উনি বললো টেস্টিং, উনি বললো টেস্টিং 1 2 3 4 চেক চেক চেক। এটা তো বোঝা গেল যে এই টেবিলের মধ্যে উনি একমাত্র টেকনিক্যাল পারসন, আমরা নন টেকনিক্যাল পারসন। সো ভুল টুল হইলে ক্ষমা করে দিবেন, আর যা ভুল আছে সব ওনার দোষ। তো মর্শিদ সাহেব, জি, এটা যেহেতু আড্ডা, আই এম নট দ্য হোস্ট, জাস্ট এন আড্ডা। সো টেল আস, লেটস স্টার্ট উইথ ইউ, যে ঈদ কিরকম যায়, ঈদ কিরকম কাটে? ধন্যবাদ স্যার। আমাদের আসলে বাংলাদেশের কালচারে তো আসলে দুইটা মেইন অ্যাজ এ মুসলিম ইভেন্ট হিসেবে আমরা একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা, দুই রকম সেলিব্রেশন। একটার মধ্যে এক মাস রোজা রাখার পরে অলনে সারেন একটা সকালবেলায় উঠে আবার খাওয়া দাওয়া, তারপর পেট টান দেয়, রাইট দুদিন ধরে পেরেশানায় পড়ে থাকি, রাইট তারপর আবার স্বাভাবিক জীবনে ফিরি। কারেক্ট আবার ওইদিকে কোরবানি একটা ঈদ, সেটার মধ্যে অন্যরকম সেলিব্রেশন, রাইট গরুর গুতা খাওয়া, হাটে গিয়ে হারায় আসা কোনো কিছু, রাইট বেস্ট গরুটাকে সিলেক্ট করার জন্য 10টা হাটে ঘুরতে যাওয়া। অ্যাবসলিউটলি তো ওইটার একটা আলাদা সেলিব্রেশন থাকে। Correct. যদিও কালচারালি আমরা বাংলাদেশে যদি বলি যে 12 মাসই কিন্তু আসলে সেলিব্রেশন, আমাদের ইভেন্টের কোনো শেষ নাই। আপনি জানুয়ারি টু ডিসেম্বর যদি দেখেন ক্যালেন্ডারের সংখ্যা 12টা, ইভেন্ট 14টা। আমার মনে হয় এই জন্য ইউ এনজয় অ্যাট সোনালি লাইফ না? এখানেও কিন্তু ইভেন্ট সেলিব্রেশন শেষ নেই। Absolutely. আমার এই 25-26 বছর ক্যারিয়ারে যেখানেই কাজ করেছি সেখানে নিজের জায়গা তৈরি করে নিয়েছি, কারণ এনজয় করাটার ক্ষেত্রে নিজের ক্যাপাসিটিটাকে ওখানে অ্যামালগেট করে নিতে হয়। রাইট তা আপনি যদি মজা করতে পারেন তাহলে দেখা যায় সমুদ্রের মাঝখানেও যারা সেল করে, মানে যারা জাহাজে যায়, তারা কিন্তু 1-1.5 মাসের জন্য যায়, কারেক্ট মাটিও দেখে না, তো বাঁচে কি হবে? ঠিক ঠিক তো ওটা বাঁচার জায়গাটা হচ্ছে সে তার ক্ষেত্র তৈরি করে নেয়। রাইট ইউ তো মাস্ট যারা কর্পোরেটে কাজ করে তারা অনেক সময় এটা স্ট্রেসের মধ্যে থাকে, কারণ আমরা 10-12 ঘন্টা 14 ঘন্টা খুব টেকনিক্যালিটিস নিয়ে, ফাইন্যান্সিয়ালস নিয়ে, কাস্টমার ফিডব্যাক নিয়ে, টার্গেট নিয়ে কাজ করি। কিন্তু এই যে টার্গেটের মধ্য থেকে বা এই প্রতিদিনের কাজের মধ্য থেকে কলিগ রিলেশনশিপ, জব এনভায়রনমেন্ট, এই কালচারাল অ্যাক্টিভিটিস, এইগুলোকে কিন্তু আমরা একটা মেলবন্ধ তৈরি করতে পারি। এবং এটাতে যারা সাকসেস হয় সেই সব অর্গানাইজেশনের স্টাফরাও কিন্তু হাইলি মোটিভেটেড থাকে উইথ দেয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট। তো আমরাও যেরকমটা করি বছরের মধ্যে আমাদের বিভিন্ন সময় ঈদ পুনর্মিলনী, রোজার সময় আমাদের ইফতার একটা বড় ইভেন্ট থাকে, যে আমাদের 30 দিনের মধ্যে আমরা অনেক সময় 60 বেলা কিন্তু খাই। কারো কাছে সেহরি খাচ্ছি, এখন বাংলাদেশে ইজ ভেরি পপুলার দ্যাট সেহরিও একটা ইভেন্ট। সো আগে এক সময় ছিল শুধু ইফতারের দাওয়াত পাওয়া যেত,
এখন থ্রু আউট দ্য মান্থ কিন্তু আপনি আবার সাহারির দাওয়াত পাবেন। আপনি কি সেহরির দাওয়াত পান না সুহুরের দাওয়াত পান? ওই এখন তো স্টাইল করে স্যার সহুর বলে, বাট আমরা তো যারা হ্যাঁ, কারণ বাঙালি মানুষ তারা আমরা সেহরি বলি। আমি অনেক দাওয়াত পেয়েছি সেহরির, আবার অনেক দাওয়াত পেয়েছি সুহুরের। সহুরি তো আমি খুব কনফিউজ থাকি, কারণ আমি একটু ওল্ড স্কুলের, আমি এখনো জিলাপি খেতে পছন্দ করি, জি। এখনো জালিপি খাই না। আচ্ছা। তো এই কারণে সেহরিটাই আমি প্রেফার করি, বাট আমি নিজের ঘরে সেহরি খেতে পছন্দ করি। এইগুলার কালচারগুলো স্যার আমাদের যে অনলাইন পোর্টাল যেগুলো, সেখানে আসলে কথাকে একটু রিভ্যাম্পিং করে অথবা একটু রেনোভেট করে যখন দেয়, তখন মানুষের কোথাও না কোথাও একটু টাচ করে। না, তো যেই কারণে I don't have a problem with it. যে কারণে এই শব্দগুলো, হ্যাঁ। ইভেন্টের স্থানগুলো, হ্যাঁ, তারপরে আমাদের কালচারগুলো, এগুলোও কিন্তু একটু রূপ চেঞ্জ হচ্ছে। রাইট। আগে শুধু একরকম চিন্তা করা হতো, খুব অর্থাডক্সলি একটা প্রেজেন্টেশন থাকতো। এখনকার বইমেলা কিন্তু সেরকম থাকে না। এখনকার বইমেলার মধ্যে কিন্তু বাচ্চারাও যায়। আগে একটা সার্টেন এজের নিচে কেউ বইমেলাতে অতটা পার্টিসিপেট করতো না। ওখানে পাশাপাশি দেখা যাচ্ছে তাদের অন্যান্য অ্যাক্টিভিটিস বেস করা হয়। ঈদের সময়ও কিন্তু আপনি যদি ঢাকা শহরে যারা আমরা থাকি বা যারা ঢাকা থেকে চলে যায়, ঢাকা শহরের আরেক রকম সেলিব্রেশন স্টার্ট, অর্থাৎ রাস্তা খালির হওয়ার যে সেলিব্রেশন, তখন আপনি 2-5 কিলোমিটার আপনি 15 মিনিটের মধ্যে 12 মিনিটের মধ্যে যাওয়া, এটারও একটা সেলিব্রেশন আছে ঢাকা শহরে। তারপরে আপনার পেট্রোল পাম্পের যেমন রিসেন্টলি এখন যেটা একটা ক্রাইসিস, এই পার্টটা কাটবেন না। while the podcast is going on, Anika is calling me. এই পার্টটা কিন্তু কাটা যাবে না। Anika, we are live on the podcast. So, এই প্রেশারটা কিন্তু স্যার আপনার শুধু একার না, এই প্রেশারটা আমাদের যারা আমরা আদম আছি, আমাদের সব আদমেরই এই প্রেশার আছে। আরিফ ছাড়া সবার আছে। আরিফ ছাড়া সবারই আছে। আমি একটু রফিক সাহেবের থেকে জানতে চাই, রফিক সাহেব আপনার জন্য ঈদটা কিরকম, মানে ঈদের সেলিব্রেশনটা কিরকম, এবং ঈদের আগের প্রেশারটা, আপনি কিন্তু আবার একটা বড় একটা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও, আপনার উপরে প্রেশারটা স্বাভাবিকভাবে অনেক বেশি থাকে। আপনার অনেক 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 আপনার এজেন্ট পার্টনার আছে সারা বাংলাদেশে, আপনার অনেক গ্রাহক আছে, সোনালী লাইফের অনেক গ্রাহক, এবং এখানে আপনার টিমটা, হেড অফিসের টিমটা মারাত্মকভাবে কাজ করে, অনেক সাপোর্ট দেয় আপনার টিম, সারা বাংলাদেশের সব সেলস টিমকে সাপোর্ট দিয়ে থাকে হেড অফিস। তো সব কিছু মিলিয়ে ঈদের আগে, এরকম আমরা যারা গার্মেন্টসে আমরা বলি যে ঈদ আমাদের শুরু হয় ঈদের দিন সকালে, কারণ তার আগের দিন পর্যন্ত আমাদের ঝামেলা থাকে। তো আপনার ক্ষেত্রে এই প্রেশারটা কিরকম, এবং প্রেশারটা আপনার কত সময় পর্যন্ত আপনার সাথে থাকে, এবং ঈদটা আপনার জন্য আসলে শুরু হয় কখন? থ্যাংক ইউ স্যার। বেসিক্যালি এখন তো আমরা একটা বড় ফ্যামিলি, এখানে তো অসংখ্য মানুষ আমরা একসাথে কাজ করি। ঈদ তো আসলে আনন্দের, বাট এজ এ ইন্স্যুরেন্স গাই হিসাবে আমার যে রিয়েলাইজেশন বা থিঙ্কিং, বেসিক্যালি এখানে অনেকগুলো চ্যালেঞ্জ কাজ করে। প্রথম কথা হচ্ছে যে আমাদের অসংখ্য কাস্টমার, তাদের সার্ভিস ইনশিওর করা। দ্বিতীয়ত আমাদের এখানে অসংখ্য এজেন্ট পার্টনার আছে। তো এখানে যেহেতু আমি অলমোস্ট এখন টাইম আইল্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, এখানে কিন্তু আমি প্রত্যেকটা কর্নার থেকে চিন্তা করি যে আমার এই যে ফ্যামিলির মধ্যে আমরা কি উদযাপন করতে যাচ্ছি, হয়তো আমাদের আমি সহ আমাদের অনেক বড় একটা পার্ট আছে যারা অনেক সলভেন্সি আমরা আছি। এটা তাকালে খুব ভালো লাগে যে অসংখ্য মানুষ যারা সলভেন্সি করতেছে ফ্যামিলির সাথে। আবার অন্যদিক থেকে একটু কষ্টেরও বিষয় থাকে, অনেক কষ্টের বিষয় থাকে, সেটা হচ্ছে যে একটা বড় পার্ট যারা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, তারা হয়তো সবাই ডাইরেক্টলি যেভাবে ইনকাম করা উচিত করতে পারে না। এখানে একটা নীরব কান্না আমার বুকে থাকে যে না, যে হয়তো আমরা হয়তো ভালো আছি, আমরা হয়তো কষ্টে আছে। তো যেহেতু এখন দায়িত্বেরও বিষয়, আর ফ্যামিলি এত বড় যে আগে যখন ছোট টিম ছিল তখন কিন্তু আমি সবাইকে নিয়েই করছি। তখন আমার সাথে যারা ছিল তাদের ইনকাম কম ছিল, আমি ওই ঘাটতিটা পূরণ করছি। তো এখন আমার একটু শান্তিও লাগে যে এখন এই শিক্ষাটা তো আমাদের সবাইকে শিখিয়েছি, কারণ এই শিক্ষাটা এসছে বেসিক্যালি আমাদের স্বপ্নের কাছ থেকে। ওনাকে দেখেছি যে উনি প্রত্যেকটা মানুষকে এন্টারটেইন করতেন বা সবাইকেই রিড করতেন। যদি এই ওনার নলেজে থাকতো কেউ কষ্টে আছে, তখন হয়তো ওনার একটা জিনিস না কিনেও হয়তো উনি সেটাকে স্যাক্রিফাইস করতেন। তো এই শিক্ষাটাই কিন্তু আমরা মূলত যখন জয়েন করেছি স্যারের ক্যারেক্টার থেকে এটা আমরা পেয়েছি যে স্যার এটা চিন্তা করেন। তো ওই শিক্ষা থেকে কিন্তু আমাদেরও একটা লেসন আসছে যে আমরা যেন সবাই সমানভাবে করতে পারি। তো আমার রিয়েলাইজেশন থেকে বলা যে আমি হোপফুল যে আমার যারা টিমমেট যারা আছে
সবাই এই কাজটা করে যাচ্ছে, সে কারণে হয়তো কষ্টটা একটু কম। কেন যে আমরা এটাকে ডাউনে ছড়া দিতে পারছি, যে সবাই রিয়ালাইজ করে যে আমরা আসলে একটা ফ্যামিলি, রাইট সবাইকে সমানভাবে যদি আমরা আনন্দ দিতে পারি বা সাপোর্ট দিতে পারি, তাহলে একটা বিশেষ মুহূর্ত, ঈদটা একটা বিশেষ বিশেষ মুহূর্ত। সেখানে সবাই একটা নতুন পোশাক, একটু ভালো খাওয়া, ফ্যামিলিকে একটু এক্সট্রা সাপোর্ট দেওয়া, হ্যাপি রাখা, যদি আমরা টুগেদার সবাই করতে পারি তাহলে আসলে এটা আরো সুন্দর হয়। তো আমাদের স্যাটিসফ্যাকশন একটাই যে আমরা যেহেতু এই শিক্ষায় শিক্ষিত হয়েছি যে যদি কেউ একটু কষ্টেও থাকে তাহলে হয়তো আমরা ভাগাভাগি করে নিচ্ছি। আর আমাদের যারা হেড অফিস এমপ্লয়, এটা আনন্দের বিষয় যে ওরা এখন অনেকেই আছে যে লাখের উপরেও বেতন পায়, বাট আমাদের থেকে ছেলামের জন্য একটু এক্সপেকটেশন রাখে, দাবি করে। এটা আমরা এনজয় করি, এটা এনজয় করি যে ওরা আসলে মানে আমাদেরকে এখন সেই বাচ্চার মতোই দেখায় যে আমরা এখন আমাদের ছেলামি দরকার। এটা আমরা সবাই যারা এক্সিকিউটিভ আছে যারা এটা আমরা এনজয় করি এবং এটা আমরা That's wonderful, wonderful. আমরা রেজা ভাই থেকে অনেক কিছু জানতে চাই সবসময়, কিন্তু বেশিরভাগ সময় ওনার আনসারগুলি এত বেশি আপনার ডিটেল ওরিয়েন্টেড আর এত বেশি আইটি রিলেটেড, এত বেশি ডেটা ওরিয়েন্টেড, ডেটা রিচ হয়। হ্যাঁ, যে আমরা কিন্তু সব সময় কিন্তু মাথা না দেই, কিন্তু অর্ধেকের কথা কিন্তু মাথার উপর দিয়ে চলে যায়। ডু ইউ রিয়েলাইজ দ্যাট? আমি মাঝে মাঝে রিয়েলাইজ করি যে আসলে আমি যেভাবে বলতে চাই হয়তো ওইভাবে জিনিসটা আমি বলতে পারি না না না, আপনি বুঝেন না বা ব্যাপারটা। হচ্ছে জিনিসটা হয় কি, ডিফারেন্সটা হয় কি, ধরেন এখন শেন ওয়ার্ন যদি বলে যে লেগ স্পিন করার জন্য আপনার হাতে কত রেভস দরকার, এটা সে যে লেভেলে কথাটা বলতেছে, আমার ছেলে হয়তো ওই লেভেলে ক্রিকেট বুঝে না যে সে এটা বুঝবে। তো ওইখানে ডিফারেন্সটা হচ্ছে কোথায়, আপনি যে লেভেলে খেলতেছেন আমরা ওই লেভেলে এখন আসি না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সো আমাদের প্রশ্নটা থাকে, ধরেন রেজা ভাই এটা কত তাড়াতাড়ি করা সম্ভব, আপনি যখন ওটার আনসারটা ডিটেইলি দেন তখন আমি কিন্তু অ্যাক্ট করি, হ্যাঁ আই আন্ডারস্টুড হোয়াট ইউ সেড, বাট ইন রিয়ালিটি আমি কিন্তু বুঝি নাই। আপনি চলে যাওয়ার পর আমি মোর্শেদ সাহেবকে জিজ্ঞেস করি আপনি কি বুঝছেন, তো উনি বলে তাকে উনি বলছে 2 সপ্তাহ বুঝেন, আর এটা নিয়ে ডিস্টার্ব করেন না, কারণ আমার নাহলে বুঝতে হবে। But the jokes aside, you obviously we have a lot of fun with you, and you're very knowledgeable in the field that you are, and obviously you serve the company, the family, Sonali family tremendously well, with a lot of sincerity, with a lot of love. তো আমি আপনাকে আসলে ঈদের ব্যাপারে আপনার থেকে জানতে যাবো, বাট বিফোর আই স্টার্ট আমার মনে রফি সাহেবের যে কথার থেকে একটু যদি আনি, যে আব্বুর জন্য কিন্তু ঈদ ওয়াজ ভেরি ডিফারেন্ট। আব্বুর জন্য ঈদ ওয়াজ লাইক সবাই কি ঠিক করে ঈদ করতে পারছে কিনা, আর মানে খবর নিয়ে ফোন করা যে রফি সাহেব কোথায় পৌঁছেছেন কিনা, জায়গা মতো গেছেন কিনা, বাসায় সবাই ঠিক আছে কিনা, যদি শুনে যে রেজা ভাইয়ের বাচ্চার একটু শরীর খারাপ, রেজা ভাইয়ের ফোন করে জিজ্ঞেস করা যে এখন কি বললো ডাক্তার। এবং আমরা অনেক সময় কিন্তু অনেক জায়গায় বলি না যে কি খবর জানার জন্য একটু পোলাইট, উনি কিন্তু নট ফর পোলাইটনেস, জেনুইন, হি হ্যাড জেনুইন ইমোশনস। আর আমার মনে হয় আপনাকে অনেক বেশি উনি ভালোবাসতো, আমি কাছের থেকে দেখছি আপনাকে। সবাইকে আমরা সবাই খুব ব্লেসড যে ওনার আদরটা পেয়েছি, বা আপনার উপরে কিন্তু ওনার একটা ভরসা ছিল যে আপনি যে ডেটাটা দিবেন ওটা অ্যাকিউরেট। সো এইখানে আমি একটা জিনিস বুঝি না, যে উনি যখন ডেটাটা দেয় আমরা কিন্তু বুঝতে কষ্ট হয়, আব্বু কিভাবে এই কথাগুলি বুঝতো। তো এটা একটু আপনি বলবেন আমাদেরকে যে হাউ ওয়াজ ইউর রিলেশনশিপ উইথ আব্বু অ্যান্ড হাউ ইজ ইউর ঈদ? জি, থ্যাংক ইউ। বেসিকলি আমাদের এখানে যখন প্রবলেমগুলো শুরু হয়, তো তখন হচ্ছে প্রথম যে প্রেশারটা আসে সেটা আসে ডেটার উপরে। কারণ হচ্ছে আমাদের এখানে অনেক ডেটাকে অনেকভাবে মিসলিডিং করা হয়েছিল। তো তখন হচ্ছে একটা প্রেশার ছিল যে আমরা যাতে প্রপার ওয়েতে জিনিসগুলোকে হ্যান্ডেল করি। তো স্যার সবসময় চেয়েছিল আমরা যাতে অনেস্টলি ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করি, এবং হচ্ছে আলহামদুলিল্লাহ স্যার কখনো এরকম বলে নাই যে এই ডেটাটাকে এভাবে প্রেজেন্ট করো না, যেটা যেভাবে আছে স্যার সবসময় বলতো যে অ্যাজ ইট ইজ, অর্থাৎ যেটা যেভাবে ছিল আমরা জিনিসটাকে ওইভাবে প্রেজেন্ট করতে পেরেছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই অনেস্টির জন্যই হচ্ছে আমাদের ডেটা অ্যাকুরেট আছে, এবং হচ্ছে আপনার কেউ কখনো বলতে পারে নাই যে সোনালী কোনো ডেটা হাইড করেছে বা এই ধরনের কিছু হয়নি। এবং আলহামদুলিল্লাহ স্যারের যেটা সবচেয়ে বড় গুণ ছিল সেটা হচ্ছে যে স্যারকে বললেই হচ্ছে বুঝে যেত।
যেমন হচ্ছে ডোন্ট টেক আদার ওয়ে। মোর্শেদ ভাই একদিন আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ কোডিং, কিন্তু স্যার বুঝতো যে আমরা যেটা লিখি ওইটা হচ্ছে কোডিং, আমরা যেখানে ডেটাগুলোকে প্রিজার্ভ করি ওইটা হচ্ছে ডেটাবেস, এই জিনিসটা বুঝতো। তো His basics মানে was very strong. অ্যামেজিং। এবং হচ্ছে উনি আরেকটা যেটা করতো, যখন বাইরে যেত ওইখানে হচ্ছে কি কি নতুন জিনিস, কি কি টেকনোলজি দেখতো, Right. ওইটা হচ্ছে আমার সাথে ডিসকাস Finally করতো। তো share ওখান করতো। থেকে অনেক নলেজ, অনেক কিছু মাথার মধ্যে গেঁথে যেত। ঈদে আপনাদের সবার ফেভারিট খাওয়া কি একটু কুইকলি বল। আমার তো স্যার আমি হালাল সব ফুডই কনজিউম করি, বাট ডেফিনেটলি গরুর মাংস ইজ দ্য নাম্বার ওয়ান। ওর রিলেটেড যা আছে ওর ফ্যামিলি মেম্বার্স, ভেরি গুড ওইটা হচ্ছে ফার্স্ট চয়েস। ফার্স্ট চয়েস। এরপরে সারা পৃথিবী থাকুক কিউতে, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে গরু। আগে গরুর মাংস আছে কিনা টেবিলে ওটা এনশিওর হতে হবে, এবং ওর ফ্যামিলি। আপনার ঈদ করা হচ্ছে চিটং। স্যার ঢাকাতেও তো এই 51 বছর বয়স পর্যন্ত মোটামুটি সার্ভিস, বাট অবশ্যই আমি 2-1 বার তো চিটাঙ্গেও গিয়েছি স্যার। চিটাং আসলে ওই প্রায়োরিটিটা বোঝে, হ্যাঁ ওই প্রায়োরিটি বোঝে এবং ওই কালচারটাকে অ্যাডপ্ট করে, ফ্যামিলি মেম্বার্সরাও এনজয় করে। হ্যাঁ অ্যাবসলিউটলি। ঢাকাতে তো মাইগ্রেটেড পিপল বেশি, যেই কারণে ওখানে ফুড কালচারটা কিন্তু অনেক বেশি মিক্স আপ। মিক্স আপ। আর না চিটং কেন আমি বলি, চিটং এর আমাদের অনেক কিছু হয়তো একটু ঝাল বেশি করে রান্না হয়, অনেকের খেতে কষ্ট হয়, কিন্তু একটা জিনিস দেখছি যেখান থেকে আসুক না কেন গরু গোশ খাওয়ার পরে কোনো অরুচির বা কোনো অরুচির কোনো সময় কমপ্লেন আসলে, বরঞ্চ এরকম রিকোয়েস্ট আসছে যে একটু গাড়িতে একটু তুলে দেওয়া যায় কিনা, তুলে দেয়া কি, রাইট। হ্যাঁ, সো আপনার সেটা গরু গোশ হতে পারে, কালো গুনো হতে পারে, মেজবানের মাংস হতে পারে, নলা হতে পারে, ব্রেন হতে পারে, কলেজা হইতে পারে, অনেক টাইপের। এবং এরা স্যার সবাই গাড়ি করে কিন্তু ঢাকাতে এখন আসে, কারণ আইউন মেজবান বলেন, মেজবান সব জায়গায় কিন্তু এখন এটা ভেরি পপুলার। ইভেন যে 5 স্টারের মধ্যেও কিন্তু এখন এই ডিশেস এর মধ্যে। কিন্তু আনফরচুনেটলি আমি এখন পর্যন্ত চিটং ঢাকায় প্রপার মেজবান খাই নাই। এরা তো ডিফারেন্সে জানে না স্যার, তো যা দিচ্ছে এটাই মোটামুটি ওটার সাথে চলে যায়। তো আপনার জন্য তো আসলে আপনার হোম গ্রাউন্ড আছে, আপনি ঢাকাতে না খেলেও চলে, আমরা ওইটা খেয়ে মোটামুটি ওটাতেই সেলিব্রেট করতেছি। না, বাট একটা জিনিস ভালো, সোনালীতে কিন্তু মেজবান যা হচ্ছে ম্যাক্সিমাম সবই হচ্ছে আমাদের অথেন্টিক, আমাদের এবং নিজস্ব কারিগর এসে চিটং থেকে মশলা সহ নিয়ে এসে Exactly. রান্না করছে। সো এটা এই জন্য আপনি এটা থ্যাঙ্কস পান স্যার আমাদের কাছ থেকে, কারণ এই আয়োজনটা আপনার পক্ষ থেকে করা। আপনার ফেভারিট খাবার আইটেম কি ঈদের সময়? বেসিক্যালি মোর্শেদ ভাই যেটা বললো যে গরুর মাংস, এটা আসলে আপনি রোজার ঈদ বলেন, কুরবানির ঈদ বলেন, এর বিকল্প আসলে কোনো খাবার না। এটা ঠিক যে মেজবান আসলে অনেকেই বলছে, বাট আপনার যেই মেজবান এটা আসলে আনপ্যারাল। এটা আমি গতবারই গেছি, যে গরুর যে ভেরিয়েশনস লাইক আপনার হচ্ছে নেহারি অথবা কালো ঘোনা অথবা যে নর্মাল রান্না, আসলে এক্সেপশনাল। এটা কিন্তু কোথাও পাওয়ার কোনো স্কোপ নেই, আমি যেটা দেখেছি। ঠিক। এত ভার্সেটাইল হতে গরুর মাংস রান্না হতে পারে এবং এত টেস্টি। আপনারা এই ঈদটা ফ্যামিলির সাথে করবেন, ঢাকায় করবেন? ঢাকাতে আমি স্যার পাবনায় যাচ্ছি। পাবনায় যাচ্ছেন? আচ্ছা, ওখানে আবার আটকে যান না। আপনার ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার হচ্ছে ঈদের যে পায়েসটা রান্না হয় ওটা, আর তারপরে আমার হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস। সো গরু গোশ আমাদের সবার কমন। আমারও পায়েস খুব প্রিয়। ওই আমার একটা কি পায়েস আছে না, যেটা একটু ড্রাই, পানি না একদম ড্রাই, ওটার উপরে একটু লাস্ট মোমেন্টে দুধ দিয়ে। ও আচ্ছা, হ্যাঁ ওটা ভেরি স্পেশাল। একটা তো বলি আমরা ক্ষীর, আরেকটাকে বলি পায়েস। পায়েস না, আমি সেমাইয়ের কথা বলছি। রাইট, ওটা লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই, আই লাভ দ্যাট। লাচ্ছা সেমাইটা খুব মজা লাগে। মজার ব্যাপার হচ্ছে এটা একটা ছোট গল্প আছে লাচ্ছা সেমাই নিয়ে। আমি ছোটবেলায় লাচ্ছা সেমাই খুব আমার খুব প্রিয় খাদ্যের মধ্যে একটা ছিল। আমি একটা জিনিসে খুব ফ্রাস্ট্রেটেড হতাম, কিছুক্ষণ দুধ দিয়ে গিয়ে অন্যদিকে কাজে গেলে এসে আর দুধ দেখতাম না। আমি মনে করতাম কেউ মনে দুধ তুলে দিচ্ছে। এটা যে ও সোপ করে নিয়েছে, এটা আমাকে বোঝাতে পারতো না। তো চোখের সামনে দুধ ঢেলে দিত, কিছুর পর দেখি দুধটা আসলেই নাই। ছোটবেলায় এটা করতাম, মজা পাইতাম খাইতে, তো একটু করে ওখানে সেরিল্যাক দিয়ে দিতাম। ইট বিকামস রিয়েলি সামথিং এলস, মানে ফিউশন। এটা ইটস লাইক আপনার সেমাই অন স্টেরয়েডস, মানে মারাত্মক একটা জিনিস। এটা কি আপনারই ইনোভেশন? হ্যাঁ, মানে অ্যাক্সিডেন্টলি আমার ছোটবেলায় সবসময় এটার থেকে ওটা একটা এক্সপেরিমেন্ট করার একটা হ্যাবিট ছিল। তো করতে করতে আম্মুর থেকে মাইরও খেতাম অনেক সময়। তো ওইটা ছোটবেলাও না, ওইটা ধরেন আমার বাচ্চা হওয়ার পরেও আমার মনে আম্মার থেকে মাইর খেয়েছে। সো এটা লজ্জা পাওয়ার কিছু নেই। ওই মাইর খাওয়ার ভাগ্য তো সবার হয় না স্যার। না, আলহামদুলিল্লাহ। মার ব্লেসিংটা আসলে
না, these are the great things, you know, ঠিক, like ঠিক, আপনার মায়ের থেকে মায়ের খাওয়া আর বাপের সাথে আড্ডা দেওয়া, এগুলো হচ্ছে লাইফের একটা ব্লেসিং। তা আমার একটা ছোটবেলার গল্প আছে, যেটা হচ্ছে যে আমাকে হঠাৎ করে সাডেনলি দেখতাম আব্বার সাথে আম্মার যদি কোনো কারণে একটু মনোমালিন্য হতো, আমাদেরকে ধরে একটু পিটান দিত। তা আমার খালি কোয়ারি থাকতো একটাই আম্মার কাছে, যে আম্মা কি করছি, কি শুন মারতেছ, কারণ আমি বুঝতে চেষ্টা করতাম কোনটাতে ধরা খেয়েছি। মানে আমি তো অনেকগুলো ইনসিডেন্ট করছি, কোনটাতে আমি ধরা খেলাম। আর বারবারই আম্মার উত্তর হচ্ছে যে তোদের যন্ত্রণায় আর পারি না। তো আমি বাঁচতাম যে আমারটা কোনটাতে ধরা পেলাম, কারণ আমি তো ওটাতে আরো সিকিউর হতে হবে, এ বি না সি, এইটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। মায়ের খাওয়া আমার জন্য বড় ইস্যু ছিল না, মার খেতে আমার খালি একবারই জিজ্ঞেস করতে হবে কিসের জন্য মারতেছো, কিসে ধরা পেলাম। তো এই ছোট ছোট স্মৃতিগুলো আজকে গতকালকেও এই আলোচনা করতেছিলাম যে আমার তো এখন ধরেন আব্বা আম্মা দুজনই নেই, ঈদ যখন আসে এখন সন্তানদের দিকে তাকানো, কেউ যখন আবার সাথে থাকে না, আরো দূরে থাকে, এখন আপনার মেয়েও সেও বাইরে চলে গেছে, এখন টের পায় যে বাবা মা যে সন্তানকে যে ফোন দিত, আমাকে যখন ফোন দিত অনেক সময় তো 10টা কলের 2টা কল ধরি নাই। তো তখন এখন বুঝি যে ওই 2টা কল না ধরাতে তার শূন্যতাটা কি ছিল। সে আমাকে বিরক্ত করার জন্য করতো, নাকি আসলে আমাকে তার ওনারশিপ থেকে সে আমাকে খোঁজ দিত যে আমি খেলাম কিনা। তো অফিসে বসে খেলাম কিনা একটা ফোন করলে এর সামনে একটা কাস্টমার কমপ্লেন নিয়ে হ্যান্ডেল করতেছি, হয়তোবা রিয়াকশনটা অন্যরকম ছিল, মনে হয় এখন সুযোগ থাকলে হয়তোবা মাপ চেয়ে নিতাম। তো এখন তো আর কোনো কল আসে না, এখন আর কোনো মা বা বাবার কোনো কল আসে না। ঈদের সময় কোনো যে কালকে কখন আসবে বা কোনটা খাবি, এই বিষয়গুলোও কিন্তু আসলে অনেক অনুভূতি তৈরি করে বা ইমোশন তৈরি করে। আবার অন দ্য আদার হ্যান্ড আল্লাহ পাক অনেক মানুষকে আমাদের সাথে দিয়ে দিয়েছেন, হয়তো বাবা মা নেই, আরো অনেক মানুষকে করার সুযোগ দিয়েছেন। যেমন আমি একটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি, সেখানে প্রায় 37টা বাচ্চা আছে। তো তাদের যখন সারা রোজা যায়, কিছু সাবস্ক্রিপশন দেওয়ার কারণে তাদের মুখে হাসি, তারা ভিডিও করে পাঠায়, ঈদে তাদের কিছু ড্রেস কোডস এর মধ্যে কিছু পার্টিসিপেশন, তখন মনে হয় আল্লাহ মনে হয় আবার রিবাউন্ড করে ওই অ্যালোকেশন অফ ফান্ড, ওই রেজেক আরেকজনকে দিয়ে আপনার কাছে ব্যালেন্স করে দেয়। It's a balance of emotion. Absolutely. আপনি একটা জায়গায় একটা ইমোশন মিস করছেন, আপনি আরেকটা Multiply করে জায়গায় দিচ্ছেন। মাল্টিপ্লাই করে দিচ্ছেন, you get yes, এইগুলোও মজার বিষয় যে ঈদের Certainly. সময় আসলে যে আপনার দ্বারা অনেক মানুষ যখন ছোট ছোট কন্ট্রিবিউশন গুলো পায়, absolutely. তখন কিন্তু আপনার মনে হয় যে অ্যাকাউন্টেন্ট উপরে বসে উনি কিন্তু জানেন কাকে দিয়ে কাকে ম্যানেজ করবেন। Correct. সো দ্যাট কাউকে নিয়ে গেলে আবার রিপ্লেসমেন্ট দেওয়াটা এটা মেনটেন করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। So অনেক মানুষকে এই যে আপনি স্যারের যেটা কথা বলছিলেন, আমিও স্যারের সাথে তো কাজ করেছি। স্যারের অনেকগুলো বিষয় ছিল যেটা স্যার ইমোশনালি অ্যাট্রাক্ট করতেন, ওইটা স্যার কিন্তু দেখানোর জন্য করতেন, বিকজ তিনি ওইটাকে বিলংস করতে বলেই উনি কিন্তু সাকসেস হয়েছে। তো উনি ওইটাকে যতদিন বেঁচে ছিলেন, কেউ যদি উনার সামনে যেত, আমি আমার দেখা যতটুকু ছিল, মানুষ কত গুরুত্বপূর্ণ এটা উনি কখনো জাজ করতেন না। 100% ব্যক্তিকে সম্মান দেয়া কেমন ভাবে দিতে হয়, এটা মোস্তফা গোলাম রব্বী স্যারের কাছ থেকে শেখা। এত অবিকল ভাবে তাকিয়ে থাকতো, মনে হতো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটা সম্ভবত এই মুহূর্তে স্যার সামনে আসছে। সে নিজেও অবাক হতো যে আমি এত ক্ষুদ্র মানুষ, আমাকে এত ইম্পর্টেন্স দিচ্ছে, আমি কি আসলে ডিজার্ভ করি কিনা। এটাই ছিল হচ্ছে মোস্তফা গোলাম রব্বী স্যারের, ওই যে বললেন যে কিভাবে মনে রাখে, মানুষকে প্রায়োরিটি দিয়ে মানুষের কাছ থেকে শেখে, এবং উনি অন্যের মানুষের কথা শুনতেন, উনি লক্ষ লক্ষ লোকের বক্তব্য শুনতেন, যেই কারণে উনি এনরিচ। না, আপনি আই রিমেম্বার আমরা একটা প্রবলেম নিয়ে কিছুদিন আগে আমরা সবাই কিন্তু ডিসকাস করছিলাম, অ্যান্ড ডিসকাশনের অনেকগুলি ফেজ আমরা পার করার পর আমরা ডিসিশনের কাছাকাছি যখন আসি, তখন হয়তো বা একটু ডিসরাপশন হয়ে যায় ডিসিশনটা, এবং তখন আমরা সবাই কিন্তু আমার রুমে বসা, অ্যান্ড আপনি খেয়াল করবেন যে আমি যেদিকে বসি ঠিক তার এক্স্যাক্ট উল্টা দিকে আব্বুর একটা ছবি আছে। সো ওই সময় কিন্তু আই ওয়াজ গেটিং ভেরি ফ্রাস্ট্রেটেড, এবং আমি যেহেতু আমার দ্য ওয়ে আই বিন রেজড, আমি বলবো না এটা আমার রেজিং এর দোষ, বাট আমি বলবো যে যেভাবে আমি আমার নেচারটা যেটা ন্যাচারালি, আমি কিন্তু খুবই রাগী একটা মানুষ, এবং আমার বউ এটা আমার মনে টেস্টিফাই করবে, আমার বউ এবং আমার মা, যে আমি খুবই রাগী এবং শর্ট টেম্পার্ড একটা মানুষ। আব্বুর থেকে আমি যে জিনিসটা শিখেছি, যে দেখে শিখেছি, আব্বুরও কিন্তু রাগ ছিল, কিন্তু আব্বুর রাগটাকে না
মোল্ড করতো খুব পজিটিভ এনার্জি দিয়ে, যে ওনার সাথে যদি কেউ ভুল কিছু করেছে ওই মানুষটার আগেনস্টে না গিয়ে উনি ওনার আইডিয়াটাকে সাকসেসফুল করার পিছনে ওনার এনার্জিটা দিত। রাইট। সো আমরা অনেক সময় কি করি, ধরেন ওনার সাথে আমার একটা কনফ্লিক্ট লাগলো আইডিয়া নিয়ে, আই এম অ্যাটাকিং হিম ডিরেক্টলি, আই এম অ্যাটাকিং হিম পার্সোনালি। বাট আব্বু কি করতো, ওই আইডিয়াটাকে সাকসেসফুল করাতে পারলেই কিন্তু আব্বু খুশি হতো যে না ঠিক আছে উনি তো বুঝছে আমি রাইট ছিলাম। ঠিক। আর যদি উনি আইডিয়াটা ফেল করে যেত উনি কিন্তু আবার ফার্স্ট টু অ্যাডমিট রফিক সাহেবের কাছে যে না রফিক সাহেব আপনি কারেক্ট ছিলেন আমি ভুল। ঠিক। ওই দিনও কিন্তু আমি ওইটা চিন্তা করে আই থট যে মানুষের সাথে পার্সোনাল লেভেলে এঙ্গেজ করে কোনো লাভ নেই, আব্বু থাকলে কি করতো। সো আমরা কিন্তু অনেক ব্লেসড, একদিকে আব্বুর থেকে আমরা যেটা পেয়েছি, আমার মনে হয় না এটা সবাই বলতে পারবে যে পেয়েছে, যে আব্বুর পাশে থেকে ক্রাইসিস হ্যান্ডেল করা। রাইট। আমরা যখন কোম্পানির ঝামেলা হচ্ছিল তখন কিন্তু আব্বু আমাদেরকে সবাইকে নিয়ে যেভাবে করে ইউনাইটেড করে রাখলো, everyone might have different ideas how to solve it, but he did not discard or discount anyone. সবাইকে একসাথে নিয়ে যে এটা করলে কি হবে ওটা করলে কি হবে, প্রত্যেক বেলায় আমরা একসাথে সবার কথা শুনতে, সবার কথা শুনে এবং সবার পরামর্শ নিয়ে ডিসিশন নেওয়ার সময় সবাইকে বোঝায় যে এইভাবে নিলে কি হয়। এই যে ওনার ভিতরে একটা ধরেন ডেমোক্রেটিক প্রসেসের প্রতি যে ওনার একটা সম্মান ছিল, তারপর ক্রাইসিসের সামনে যে ভয় না পাওয়া সাহস কিন্তু সবসময় এটা না যে আমি বুক ইয়া করে আমি দাঁড়াই কিছু বললাম, ওইটা না, ওইটাও সাহস অফকোর্স, কিন্তু ওনার সাহসটা কিন্তু সাইলেন্ট সাহস ছিল। মানে উনি আপোষ করবেন না, উনি ওনার প্রিন্সিপালের সাথে থাকবেন, যা হবে ভুল করলে অ্যাডমিট করবো, ভুল না করলে আমি এখানে হার মানবো না। সো এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া। ওই পাওয়া নিয়ে আমি এখন আসতে চাই রফিক সাহেবের কথাটা ধরে, যে রফিক সাহেব একটা খুব সুন্দর একটা কথা বলেছে, ওনার যে এমপ্যাথিটা, মনসুর সাহেব উনি ওনার এমপ্যাথির কথাটা বললেন যে আমি ভালো আছি কিন্তু আমার সকল এফেরা কি ভালো আছে ঠিক। এটা চিন্তা করে কিন্তু আমাদের কিছু শর্ট টার্ম প্রোডাক্ট, যেরকম আপনি একটা নতুন ইয়া করলেন যে জার্সি নাই, প্রোডাক্ট নাই জার্সি নাই, কারণ এটার সেল একদম কমে গেছে। তো ওইটা নিয়ে আপনি একটা ক্যাম্পেইন করছেন, আপনারা সবাই মিলে এটা নিয়ে অনেক কাজ করেছেন। এটা এখন যে এটা আবার ইনফ্লোটা খুব সুন্দরভাবে আসছে, আমরা দেখতে পাচ্ছি ভালোভাবে আন্ডাররাইট হচ্ছে, কিন্তু এর মধ্যে তো অনেক ব্যাংকিং হলিডে আছে। এই এতগুলি ব্যাংকিং হলিডের মধ্যে আপনি তাহলে হোয়াট উড বি ইয়োর সলিউশন, কিভাবে করে আপনি এই প্রোডাক্টের যে সেলটা হচ্ছে এবং আমাদের যে এফএ ভাই বোনরা আছে তারা যে সেল করে তারা যে একটা ভালো কিছু পাবে শর্ট টার্মের ভিতরে, তাহলে আপনার ক্লোজিংও তো আপনার হচ্ছে মাসের শেষে। জি। তাহলে ঈদের আগে কি আপনার কোনো কিছু আপনারা করছেন আমাদের এই এজেন্ট ভাই বোনদের জন্য? জি, থ্যাংক ইউ স্যার। স্যার প্রথমে যেটা হচ্ছে যে আজকে আমাদের কোম্পানি প্রায় 13 বছর প্লাস হয়ে গেছে। সোনালী লাইফের ইনসেপশন থেকে আমরা কিন্তু টোটালটাই অটোমেটেড এবং টোটালটাই আমরা ইআরপি বেস, যেটাকে আমরা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং করি। তো আমাদের মনস্তাত্ত্বিকতার মধ্যে কিন্তু পুরোটাই হচ্ছে যে আমরা ডিজিটালাইজ ভাবে বিজনেসটাকে আমরা কাস্টমার এন্ডেড পর্যন্ত, সার্ভিস এন্ডেড পর্যন্ত আমরা ডিজিটালাইজ করেছি, আমরা এজেন্টকেও কিন্তু ডিজিটালাইজ করেছি। অ্যাবসলিউটলি। অন দ্য আদার হ্যান্ড আমাদের যে পেরোলস, বেনিফিটস, এজেন্ট বেনিফিট, এগুলোও কিন্তু আমরা সম্পূর্ণভাবে শুধু ব্যাংকিং চ্যানেল পর্যন্ত সীমাবদ্ধ রাখি না, আমরা কিন্তু এমএফএস কেও কিন্তু ক্যাপিটালাইজ করেছি। আমাদের যে নগদ আছে, বিকাশ আছে, রকেট আছে, আমরা এই এনাদেরকে ইনকর্পোরেট করে ইন্টিগ্রেটেড করে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা সবসময় যেটা করি যে আমাদের 30 দিনের মাস বা 31 দিনের মাসকে আমরা প্রথমেই কিছুটা ভাগ করে নিই যে আমরা কোন মাসের জন্য কি প্ল্যানিং। যেমন এই মাসের যেটা আপনি বলছিলেন যে ঈদের সময় আমরা অলরেডি কিন্তু একটা টিম মিটিং, একাধিক টিম মিটিং করেছি। আমরা আমাদের গত মাসের যে পে অ্যান্ড বেনিফিটস, যেটা ইউজুয়ালি যায় 8 তারিখ 9 তারিখে, আমরা এই মাসে কিন্তু পুরো বেনিফিটসগুলাই 8 তারিখের মধ্যেই আমরা কমিটমেন্ট অনুযায়ী ডিসবার্স করে দিয়েছে। এটা করার পিছনে আমাদের যে টিম ওয়ার্ক, আইটি সাপোর্ট, ফাইন্যান্সের সাপোর্ট, বিজনেসের ডেভেলপমেন্টের সাপোর্ট, এই টিম কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা কিন্তু থ্রু আউট দ্য মান্থ গ্রাহকের কাছ থেকেও যে আমাদের প্রিমিয়াম কালেকশনের প্রসেস, সেখানেও কিন্তু ব্যাংকিং চ্যানেল, এমএফএস, সেখানে সাকসেসফুলি আমরা কিন্তু গত 12 বছর 13 বছর সেখানেও একটা বড় সাকসেস তৈরি করেছি যে আমাদের 80% প্লাস আমাদের যে প্রিমিয়াম কালেকশন সেটা কিন্তু আমরা এমএফএস থ্রুতে কালেক্ট করি। যে কারণে কাস্টমার রাত 2টার সময় তার কনভিনিয়েন্ট যদি হয় টাইম, তিনি তার যে কোনো প্লেসমেন্টে বসে তিনি তার অ্যাপসের মধ্যে ঢুকে, সোনালীর অ্যাপসে ঢুকে তার প্রিমিয়াম দিলে কিন্তু ন্যানো সেকেন্ডের মধ্যে সেটা আমার
ইয়াতে হিট করে। আই রিমেম্বার টু দিস পয়েন্ট রেজা ভাই, আমরা 24 সালে বা 25 সালে রমজানের সময় একটা দেখেছিলাম যে একটা আপটেক হয় আপনার রাতে 3টা থেকে 4টার মধ্যে আমরা নগদের মাধ্যমে অনেক প্রিমিয়াম পেতাম। জি, ওইটা সম্ভবত ইফতারির সরি সেহরির সময়। সেহরির time, right? জি। So do you see ওই similar patterns? Do you see similar patterns right now during this Ramadan? এটার ব্যাপারে আমি আপনাকে একটা ইন্টারেস্টিং গল্প বলি। সেটা হচ্ছে যে আগে যখন চেয়ারম্যান স্যার ছিলেন, তো তখন হচ্ছে আমাদের এখানে যখন কোনো ভিআইপি গেস্ট আসতো, স্যার প্রথমেই যেটা দেখাতো সেটা হচ্ছে যে ঈদের দিন আমরা কত প্রিমিয়াম কালেক্ট Right, করেছি। right. তো এই ব্যাপারটা খুবই Very ইন্টারেস্টিং। এবং যখন সারা বাংলাদেশ বন্ধ, যখন সারা বাংলাদেশ বন্ধ, কোথাও কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না, কিছু হচ্ছে না, বাট স্টিল সোনালী রিমেন্স ওপেন। collecting their premium। এটা জাস্ট আমাদের এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য। আর নগদ বা বিকাশ বা অন্যান্য প্ল্যাটফর্মে যারা আছে তাদের সাথে আমাদের যেটা সবচেয়ে বড় বেনিফিট, যেহেতু আমরা ডিরেক্টলি কানেক্টেড, এই জন্য যখনই কাস্টমার পেমেন্ট করে, এনি টাইম পেমেন্ট করে, ওইটার সাথে সাথে চলে আসে। আর রোজার সময় আমরা যে ট্রেন্ডটা দেখতে পাই স্পেশালি শেষের দিকে, সেটা হচ্ছে যে সেহরির টাইমে হচ্ছে অনেকগুলা পেমেন্ট চলে আসে। তো আমরা ধারণা করি যে সেহরি করতে উঠে তারা হচ্ছে প্রিমিয়ামের Transaction করে টাকাটা রাখে। জমা দেয়। সো আমাদের যারা এজেন্ট পার্টনাররা এখন দেখছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব যে রিনিউয়ালের ক্ষেত্রে মনে করে দিন সেরির আগে আগে, সো দ্যাট সেরির সময় ঘুম থেকে উঠে আমাদের সম্মানিত গ্রাহকরা যেন এটা দেখে নগদের মাধ্যমে বা অন্য কোনো এমএফএস এর মাধ্যমে তারা এটা পেমেন্ট করে দিতে পারে। সো আশা করি দ্যাট উইল সলভ দ্যাট প্রবলেম। অ্যান্ড গোয়িং ব্যাক এগেইন, আই হোপ আমাদের ডিউরিং দ্য হলিডেজ অলসো আমরা আমাদের কাস্টমার সাপোর্ট দেওয়ার জন্য আমাদের একটা স্কেলেটন টিম আপনারা সম্ভবত রেডি করেছি। রাখবেন, রাইট? অলরেডি Already উই আমরা- হ্যাভ অ্যালোকেটেড দ্যাট টিম। অলরেডি আমরা একটা টিম ডিফাইনও যেমন করেছি। অন দ্য আদার হ্যান্ড আমাদের এজেন্ট বেনিফিটস এর ক্ষেত্রে শুধু ইউজুয়ালি আপনি যেটা বলছিলেন যে মান্থ এন্ড হওয়া পরে যায়, আমরা একটা বা দুইটা প্রোডাক্টের উপরে আমরা একটু ক্যাম্পেইন যেটা করেছি, সেটাতে আমরা একটা ইন্টার্ম একটা ক্লোজিং ডেট ডিক্লেয়ার করেছি আচ্ছা, যে 15ই মার্চ পর্যন্ত যদি আমরা প্ল্যান 9 প্রোডাক্টের ইনভেস্টমেন্টের প্রিমিয়াম কালেক্ট করতে পারি, তাহলে আমরা 16 তারিখ ব্যাংকিং ডে আছে, 16 তারিখে আমরা এজেন্ট বেনিফিট ডিসবার্সমেন্ট করে দিব। ইনফরমেশনটা যত দ্রুত যায়, আমাদের মোটিভেশনটাও কিন্তু তত দ্রুত কাজ করে। আমাদের সেলস ফোর্স কিন্তু ইউনিক সেলস। অ্যাবসলিউটলি। আমি একাধিক অর্গানাইজেশনে কাজ করে আসছি স্যার। আমি বিভিন্ন সেলস ফোর্সের সাথে আমার ইন্টারাকশন ছিল। আমি আমার বিভিন্ন ফোরামের মধ্যেও কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্সে শুধু প্রশংসা করার জন্য বলি না, তাদের যেই ইমিউন পাওয়ার, তাদের যে সেলস ইমিউন পাওয়ার এবং তাদের যে নিজস্ব ক্যাপাসিটি ইজ আনপ্যারালাল অ্যান্ড আনবিলিভেবল। আমরা এটার উদাহরণ পেয়েছি কিন্তু করোনার সময় অন্য যে কোনো সময়ের থেকে বেশি ব্যবসা তারা কন্ট্রিবিউট করেছে। অ্যাবসলিউটলি। এটা একটা এভিডেন্স ছিল। আর এটা ছিল 24 এবং 25-এর চ্যালেঞ্জেস এর সময়, যখন আমরা মার্কেট চ্যালেঞ্জেস আমরা ফেস করছিলাম, তখন দেখলাম তাদের মধ্যে যে জিলটা, এটাতে আমি একটা জিনিস বুঝি, দে আর বেসিক্যালি কমান্ডো অ্যান্ড দে আর বেসিক্যালি ওয়ারিয়র, দে আর বেসিক্যালি স্ট্রাইকার, No, warriors. ওয়ারিয়ার্স। সো দ্যাট এই যে তাদের ক্যাপাসিটি, এটাই কিন্তু সোনালীর সাকসেসের মূল বিষয়, যে তারা যখনই ক্রাইসিস দেখে তাদের মধ্যে কিন্তু মোটিভেশনটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা তো পে অ্যান্ড বেনিফিট নিয়েই কাজ করি সব প্রতিষ্ঠানে বা সব অর্গানাইজেশনে করি, বা সোনালী কিন্তু তার থেকে একটু এক্সট্রা। সোনালীর লোকজন কিন্তু ভেরি ইমোশনাল। মোস্তফা গোলাম কুদ্দুস স্যার যেই লেগেসিটা রেখে গেছেন আমাদের মাঝে, আমার বিশ্বাস আমাদের তৎকালীন সময়ে যারা ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার যারা আছে, তাদের মধ্যে থেকে কেউ তাদের চোখের মধ্যে আমি এখনো কুদ্দুস স্যারকে দেখতে পাই। তারা ওন করে মন থেকে, এবং তারা কোম্পানির যদি কোনো কারণে কোনো বিষয় শোনে যেটা কোম্পানির বিরুদ্ধাচরণ অথবা কোনো কারণে এটার পক্ষে না, তাদের থেকে এগ্রেশন আমি আর কারো চোখে দেখি না। তো এইটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট অ্যাসেট। আর ইনকামেবিলিটির ব্যাপারে এই সেক্টরটাও কিন্তু একটা ইউনিক সেক্টর। অন্য সেক্টরে কিন্তু এই জিলটা কাজ করানো খুব মুশকিল, বিকজ সেখানে পেরোল ফিক্সড অ্যান্ড অনলি বোনাস বেসড। এখানে কিন্তু দ্য মোর ইউ ক্যান সেল, দ্য মোর ইউ ক্যান আর্ন। এইটা কিন্তু ঈদের দিনে বসেও আর্ন করা যায়। মানে সে যদি ঈদের কথা বলতে বলতেও যদি 2টা পলিসি কাউকে বুক করে বা কাউকে সেল করে খাওয়ার টেবিলে বসে, সেই দিনও কিন্তু সে আর্নেবল। তো যেই কারণে পৃথিবীর যত বড় বড় ব্যক্তি যারা হাইয়েস্ট ইনকাম গ্রোথের দিক থেকে রিকগনাইজ হয়, তাদের একটা গুড নাম্বারস অফ কিন্তু এই লাইফ ইন্স্যুরেন্সের। এবং বাংলাদেশেও আমাদের টিমের মধ্যে কিন্তু সেই লেভেলের প্লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। এটাও আমাদের জন্য একটা গুড নিউজ। আর কাস্টমারদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আজকে 12-13 বছরে কাস্টমারদের কাছ থেকে যেটা সবচেয়ে বড় অ্যাপ্রিসিয়েশন, সেটা হচ্ছে
একবার যদি বিক্রি করি তাহলে সেটা বিক্রি, দুইবার করলে তাহলে আর সেটা আপনার রেপুটেশন, আর যখন আপনি রিপিটেডলি বিক্রি করতে থাকেন তখন আপনার গুডউইলটা তৈরি হয়। নাও দ্য টাইম ইজ দ্যাট সোনালী কিন্তু ইজ ক্রিয়েটিং দ্যাট গুডউইল, বিকজ আমাদের এখন ক্রস সেলিং এর অপশন বেড়েছে। আমরা ম্যাচুরিটি 10 বছরের টাকা, 12 বছরের ম্যাচুরিটির টাকা তাদেরকে ফেরত দেওয়ার সুযোগ পেয়েছে। সো ইন্স্যুরেন্সের প্রতি যে ফেইথের যে গন্ডগোলটা ছিল বা অনেক সময় থাকে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এই জায়গাটায় যেমন করেছে, সেইটা আসলে বেসিক্যালি প্রতিদিনেই ঈদের দিন হিসেবে রিকগনাইজ হয় আমাদের দেশে। থ্যাংক ইউ সো মাচ স্যার। এটা আমাদের মনে হয় এটা আমাদের কন্টিনিউশনের জন্য আরো যে ইনোভেশনস গুলো আপনি আনছেন সেগুলো নিয়েও পরে যে কোনো একটা সেশন আমরা কথা বলবো। ইনশাল্লাহ। রোহিত সাহেব, ক্লোজিং রিমার্কস আপনার থেকে, যে এই ঈদ, সোনালী লাইফ, জার্সি 9, যেটা ইচ্ছা সবকিছু নিয়ে আপনার যেটা ইচ্ছা আপনার মনের ক্লোজিং রিমার্কস দেন। বেসিক্যালি আমি যেহেতু এই ইন্স্যুরেন্স ক্যারিয়ারই গড়েছি, আমার যেটুকু মেমোরিতে আছে যে আমরা ঈদের সময় যেটা করতাম, যে ওই সময় কিন্তু মানুষ একটু আইডল থাকে, গেট টুগেদার হয়, তখন কিন্তু যারা একটু প্রসপেক্টিভ ক্লায়েন্ট যারা, তখন আমরা কী করতাম, ওদেরকে রিচ করতাম। তো ওই ঈদের সময় কিন্তু আমাদের অনেক বেশি সেল হতো। কেন? কারণ ওই যে লোকগুলোকে আমরা ওয়ার্কিং টাইমে পাইতাম না, তখন ওই সময়ে কিন্তু গেট টুগেদারের সুবিধার্থে ওদেরকে আমরা গ্র্যাব করতে পারতাম, তখন দুটো কথা বলতে পারতাম, ও তুমি আসছো, ঠিক আছে। আমার সবার মধ্যে থ্রু সোশ্যালাইজেশন, রাইট, এটা হচ্ছে একটা কিন্তু অপরচুনিটি, যে সবাই কিন্তু তখন একটা উৎসব মুখর পরিবেশে থাকে, কে কি অবস্থায় আছে না আছে না বলা ডিফিকাল্ট। হ্যাঁ, তখন একদম হার্ড সেলস। আপনি কিন্তু হচ্ছেন আসলে, আপনি জানেন আপনার গায়ে একটা বিন্দু মধ্যে কোনো কিছু নাই সেলস ছাড়া, 100% আপনি হার্ড সেলস। কারণ কি আমার যেটা হয় যে প্রত্যেক সময় খালি আমার ইয়ারটি খুলে দেখি যে কি হচ্ছে, রাইট, রাত 2টা 3টা একইভাবে আমাদের ছেলেরাও কিন্তু সবসময় রাত নাই দিন নাই, ওরা যা পাচ্ছে দ্রুত কিন্তু পেমেন্ট করে, একটা মেসেজ পেলেই হলো, যে কোনো একটা মেসেজ। তো আমার বিশ্বাস আমরা যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে যাচ্ছি, জার্সি 9 প্রোডাক্ট 9, এটা আমার বিশ্বাস আমরা যেহেতু এটা অনবোর্ড করেছি খুব শীঘ্রই, মানে খুব রিসেন্ট, তো এটা একটু কাজ করার একটু স্পেস লাগে। এরপরে কিন্তু রেজাল্ট আসা শুরু হয়েছে, এর মধ্যে বড় কিছু প্রোডাক্টও কিন্তু রেডি হয়েছে। তো আমরা বিশ্বাস যে আমাদের এই ক্লোজিংয়ে, আমরা যেহেতু 15 তারিখে একটা ক্লোজিং করতে চাচ্ছি, এই ক্লোজিংয়েও আমাদের ছেলেরা যেই ডেডিকেশন দিয়ে কাজ করতেছে, আমার বিশ্বাস যেহেতু এটাকে আমরা রঙিন করতে চাই, এখানে একটা অপরচুনিটি আছে ঈদের আগেই আমার পেমেন্টটা পাওয়ার। তো আমার বিশ্বাস যে সবাই আমরা কাজে লাগাবো। তো এখান থেকে আমরা চাই একটা বড় পেমেন্ট, এখানে 20 কোটি টাকার একটা কালেকশন আমরা চাই এখান থেকে। আমাদের ছেলেরা যেভাবে কাজ করে যাচ্ছে, আমার বিশ্বাস যে আমরা এটা আনতে পারবো। আর ঈদের পরে ঈদের সময়ে আমরা যেখানে আছি, আমি যে এটা বললাম আপনারাও করে যাচ্ছেন, তো যেহেতু ঈদের পরে কিন্তু মানুষ আরো ব্যস্ত হয়ে যাবে, এই মাসটাকে কাজে লাগাইতে হবে। এভরি মান্থ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর আস, কারণ আমরা অলরেডি 2 মাস শেষ করে ফেলছি, 3 মাস অ্যাবাউট টু ক্লোজ। এই মাসটাকে আমরা আরো সাকসেসফুল করতে চাই। ঈদটা হচ্ছে আমার একটা টুলস, এটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের এই মাসটাকে সাকসেসফুল করতে চাই ইনশাআল্লাহ। রেজু ভাই? জি, থ্যাংক ইউ। আমি প্রথমত মেক শিওর করবো যে আমাদের যে ক্যাম্পেইনটা চলছে প্রোডাক্ট 9 জার্সি 9, রাইট? তো আমি রাত্র 12টার পরে আমি হচ্ছে এটার যেটা পে বেনিফিটস এটা ক্যালকুলেট করে আমি ডেডিকেটেড ডিপার্টমেন্টে ছেড়ে দিব, দ্যাট ইজ মাই প্রমিস। আর ঈদের সময় আমি খুব একটা করি না, মানে চুপচাপ থাকি, আর খুব টেনশনে থাকি যে আমার হচ্ছে লিঙ্ক কাটা পড়েছে কিনা, ডেটা সেন্টারের টেম্পারেচার ঠিক আছে কিনা, তারপর হচ্ছে সার্ভারের স্টোরেজ ইত্যাদি ইত্যাদি। তো এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকি, আর এই জন্য হচ্ছে আগে থেকে নফল নামাজ পড়ে মানত করে রাখি যে আল্লাহ কোনো ঝামেলা যাতে না হয়, কারণ কোনো প্রবলেম হলে সাপোর্ট পাওয়া উড বি ভেরি ডিফিকাল্ট। সো এটাই, সবার ঈদ ভালো কাটুক, সবাই ভালো থাকুক, এটাই। থ্যাংক ইউ। এক্সেলেন্ট। সবাই শুনলেন আমাদের আড্ডা, আই হোপ সবাই এনজয় করছেন আমাদের আড্ডাটা। আসলে ঈদ ইজ এ ভেরি স্পেশাল টাইম ফর এভরিওয়ান। আব্বুকে ছাড়া ঈদ ইটস ডিফারেন্ট। গতবারও খুব ডিফারেন্ট ছিল আমাদের জন্য, কারণ ঈদের দিন আব্বু ফোন করতো। আমি চিটংয়ের ঈদ করি, আব্বু আমাকে ফোন করতো, জিজ্ঞেস করতো নামাজ পড়েছি কিনা, আনিকার সাথে কথা বলতো, আমার ছেলের সাথে কথা বলতো, আমার বাবার সাথে, মার সাথে, আমার ভাইয়ের সাথে। উনি সবার কেন জানি আপন ছিলেন। আমরা এখনো কিন্তু সবার আপন হতে পারিনি, আপনদেরও আপন হতে পারিনি, কিন্তু উনি সবার আপন ছিলেন। সো
that was different, a lot to learn from him. আমাদের রফিক সাহেবের কথা শুনলেন যে উনি কিভাবে ইআরপি রাতের বেলাও চেক করেন, এই সেম নেশাটা আব্বু ছিল। আব্বু হসপিটালে ব্যাংককে আইসিইউতে উনি বারবার একটা জিনিস চাওয়া, ওনার ফোন লাগবে। কেন? ফোনটা ওনাকে অ্যালাউ করছে। যখন ফোনটা অ্যালাউ করলো, উনি ফার্স্ট থিং করলো ফোনটা খুলে erp.sonalife, তখন ছিল erp.sonalife.com ঢুকলো, অবস্থা দেখলো, ব্যবসার অবস্থা দেখলো, সেলসের অবস্থা দেখলো, কালেকশনের অবস্থা দেখলো, মনটা ভালো হয়ে গেল। ইট ওয়াজ সামথিং এলস, ইট ওয়াজ অ্যামেজিং, ইট ওয়াজ ইউনিক। আমি স্যার একটা উত্তর দিতেন সবসময়, আমি বুঝি না আপনারা কিভাবে করেন। আমি অথচ স্যার কিন্তু সবটুকু জানেন, জানে, বাট এত সিম্পল ভাবে এটাকে ইয়া করতেন যে মানে যে পারফর্ম করছে সে খুব অ্যাপ্রিশিয়েটেড হতো যে আমি একটা বিশাল কাজ করছি। তার মানে ওনার ব্যাপারটা ছিল মানুষকে যে অ্যাপ্রিশিয়েট করতে পারতো, মানুষকে যে ভ্যালিউ করতে পারতো, মানুষকে যে সম্মান দিতে পারতো, এটাতে কোনো কৃপণতা একেবারে না, একদমই কৃপণতা ছিল না। তো আমি মনে করি যে আব্বুকে অনার করা, আব্বুকে বেঁচে মানে মনের ভিতর ধারণ করাটা, এটা ভাষণের অংশ না, এটা কাজের মাধ্যমে এটা প্রমাণ দিতে হবে আমাদের সবার। এবং ওই কারণে কিন্তু আমরা সবাই একসাথে, even if we have differences of opinion, even if we do not agree on everything, but we come to work, we work together because we honor that legacy. এবং দো আব্বু নাই আমাদের সাথে ঈদে, দো আব্বু নাই আমাদের সাথে বিভিন্ন মিটিংয়ে, দো আব্বু নাই এই আড্ডাতে, কিন্তু আব্বু ছাড়া এই আড্ডা নাই। আব্বু ছাড়া কিন্তু এই কাজ হচ্ছে না, আব্বু ছাড়া, আব্বুর কথা ছাড়া কিন্তু, আব্বুর ভিশন ছাড়া কিন্তু আমরা এই কাজে একসাথে আজকে হতাম না। তো যারা আছেন, যারা স্ক্রিনে দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আব্বুর জন্য আপনারা দোয়া করবেন। সোনালী লাইফ ইনশাল্লাহ একটা ভালো ক্লোজিং করবে, আশা করি 15 তারিখে একটা ভালো ক্লোজিং করবে ইনশাল্লাহ ঈদের আগে। এবং আশা করি আমরা বছরটাও ভালো যাবে। ইনফ্যাক্ট কিছু জিনিস আমাদের সবার জানা উচিত যে 2024 সাল থেকে যদি আমরা কম্পেয়ার করি, 2024 সাল থেকে 2025 সালে আমাদের কিছু কিছু জায়গায় ব্যবসা কমেছে, ফার্স্ট ইয়ারের ব্যবসা হয়তো কমেছে, কিন্তু এটা যদি আপনি ডিপ রিসার্চ করেন আর একটু ভিতরে যান, এটা রেজা ভাই আমাদেরকে দেখিয়েছে কিছুদিন আগেও বোর্ড মিটিংয়ে, যে 24 সালে কিন্তু আমরা শর্ট টার্ম প্রোডাক্ট অনেক বিক্রি করতাম, কিন্তু 25 সালে আমাদের কিন্তু কোনো শর্ট টার্ম প্রোডাক্ট ছিল না। 25 সালে কিন্তু আমরা 10 বছর মেয়াদী সব প্রোডাক্ট বিক্রি করেছি। দিস ইজ ট্রেমেন্ডাস গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট 25 সালে আপনার ইকোনমিক গ্রোথ ডিক্লাইন করেছে, 25 সালে আপনার ইন্ডাস্ট্রির গ্রোথ ডিক্লাইন করেছে, 25 সালে আপনার চারিদিকে একটা কিওস সিচুয়েশন ছিল, ব্যাংকিং সেক্টর ম্যাসিভ টার্মোইল এখনো আছে। সবকিছুর পরেও কিন্তু আপনার ফার্স্ট ইয়ারের দিক দিয়ে আপনার 10 ইয়ার পলিসির গ্রোথ বেড়েছে, এবং একই ধারাবাহিকতা আমরা কিন্তু 26 সালেও দেখতে পাচ্ছি। 26 সালে উই আর ডুইং ভেরি গুড রিকভারি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আশা করা যায় যে এই বছরে যদি আমরা আরো ভালো করতে পারি, তাহলে আমাদের যে শর্ট টার্ম চ্যালেঞ্জেসগুলি আছে, যেগুলো এক্সটার্নাল চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের জন্য যেগুলি আমাদের উপরে চ্যালেঞ্জেস আসছে, এইগুলো আমরা মোকাবিলা করতে পারবো। এটার জন্য আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। 24 সালে যেরকম আমরা ইউনাইটেড ছিলাম, কোভিডের সময় আমরা ইউনাইটেড ছিলাম, ইনশাল্লাহ এখন আমরা ইউনাইটেড থাকবো, এবং ইউনাইটেড থেকে এই ঈদের থেকে আগামী ঈদে যাওয়ার মধ্যে ইনশাল্লাহ এই আগামী 2 মাসের মধ্যে আমরা আরো ভালো কিছু করব, ভালো কিছু পাবো, ভালো কিছু দিব, এবং সবাই একসাথে থাকলে সোনালী 1 নম্বর হবে ইনশাল্লাহ। নাকি ইনশাল্লাহ হবে না? সোনালী ইনশাল্লাহ। সবাইকে ঈদ মোবারক, অ্যাডভান্স ঈদ মোবারক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। ধন্যবাদ আমাদেরকে জয়েন করার জন্য। ইনশাল্লাহ আগামী পর্বতে আবার অন্য কেউ আসবে আড্ডা দিতে, এটা কোনো ফিক্সড প্রোগ্রাম না, এখানে যখন আড্ডা দিতে ইচ্ছা করে এখানে আসবেন, একটা আমরা প্রোগ্রাম শুট করে নেব। ধন্যবাদ সবাইকে।